দেখুন, রাজ্যে তৃণমূল শাসনের অবসান হয়েছে, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে ভোট লুট হয়েছে, অন্তত 100টা কেন্দ্রে ভোট লুট হয়েছে, তাকে হারানো হয়েছে, তিনি হারেননি। তাই তিনি পদত্যাগ করতেও চাইছেন না। অনেকেই প্রশ্ন করছেন, যদি তিনি পদত্যাগ না করেন তাহলে কি হতে পারে। দেখুন, আজকের ভিডিওর বিষয় আমার অন্য, কিন্তু এটাও একটু ছুঁয়ে যাচ্ছি। আহ, যদি তিনি পদত্যাগ না করেন সেক্ষেত্রে তাকে, যেহেতু তিনি রাজ্যপাল দ্বারা এই পদে বসেন, আসীন হন, তো রাজ্যপাল তাকে নিয়োগ দেয়, তো রাজ্যপাল তাকে বরখাস্তও করতে পারেন। পাশাপাশি সংবিধানে যেটা নিয়ম রয়েছে, এখানে নাম্বার দেখাতে হবে, তাকে আস্থা ভোটে ডাকা হতে পারে, তিনি নাম্বার দেখাতে না পারলে অবশেষে তাকে পদত্যাগ করতেই হবে বা তাকে সরিয়ে দেওয়া হবে। আবার রাজ্যপাল চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করে সাময়িকভাবে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নিতে পারে। এমনিতেই নাম্বার ছাড়া তিনি এখনই ক্ষমতাহীন আর কি, তিনি পরাজিত যেহেতু, আর কোনো ক্ষমতা নেই। তাই তিনি হয়তো রাগ অভিমানে তিনি বলছেন পদত্যাগ করব না, কিন্তু এটা ছাড়া তার কাছে কোনো উপায়ও খোলা নেই। তিনি যদি আইনি লড়াইয়েও যান তাহলেও কিন্তু নতুন সরকার গঠন হয়ে যাবে, তারপরে হবে। যেমনটা নন্দীগ্রামে যে ভোটটা হলো, যে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হেরে গিয়েছিলেন 2021 সালে, সেই ভোটটাও কিন্তু আইনি জটে জড়িয়ে আছে, এখনো তার মীমাংসা হয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা হয়ে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কেন্দ্র থেকে জিতে এসে বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী তার আগেই হয়ে গিয়েছিলেন। তো কাজ চলতে থাকে, কাজ এভাবে থামানো যায় না। তবে এই মানে তৃণমূলের এই যে হার, এই যে পরাজয়, এর পেছনে ইভিএম পাল্টানো আছে কিনা, ইভিএম কে হ্যাক করা যায় কিনা, যদি আমি শুনেছিলাম যে ইভিএম হ্যাক করা যায় না, এভাবে হ্যাক করা সম্ভব নয়। হ্যাঁ, ইভিএম পাল্টানো হয়তো যায়, বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে কারো কারো বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ইভিএম পাল্টে দেওয়া হয়েছে, কারণ যে অবস্থায় ইভিএম রেখে দেওয়া হয়েছিল তাতে যা চার্জ ছিল, আর ইভিএম খোলার সময় দেখা যাচ্ছে নাম্বারও মিলছে না, এবং চার্জ তার থেকে অনেক বেশি। আপনি যদি যেই চার্জ অবস্থা, ধরুন 60% চার্জে মোবাইলটা বন্ধ করে রেখে দেন, তাহলে আপনি যখন খুলবেন চার্জটা ওরকমই থাকবে, বড়জোর একটু কমতে পারে, 59-58 এরকম হতে পারে, পার্সেন্ট হতে পারে, কিন্তু সেটা বেড়ে তো 90% হয়ে যাবে না। এবং ইভিএম কিন্তু কারো ছোঁয়ার কথা না, ধরারই কথা না, যেভাবে স্ট্রং রুমে এনে রাখা হয় সেভাবেই থাকার কথা, কোনো চার্জ ফার্জ কিচ্ছু দেওয়া হয় না। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে আশঙ্কা বা সন্দেহ প্রকাশ করেছেন, সেটা এখন তরজা চলতেই পারে। অনেকেই এর আগেও বলেছেন যে সায়েন্টিফিক্যালি রিগিং হয়, ইভিএম হ্যাক হয়, কিন্তু আবার জিতলেই তারা তারপর আর প্রশ্ন তোলেন না, এটাও তো ঘটেছে। তো এই যে তৃণমূলের হারের পেছনে কার দায়, এটা খোঁজা হচ্ছে, স্টেপগোটও খোঁজা হচ্ছে, এবং দায় কার সেটারও মানে পর্যালোচনা তৃণমূল তো বলছে করবে, কিন্তু ইতিমধ্যে বেশ কিছু তৃণমূলের নেতা তারাও করতে শুরু করে দিয়েছেন যে এই তৃণমূলের হারের পেছনে দায়ী আসলে একজন, আর সেই একজন আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু এই হারের পেছনে দায়ী, কারণ যেভাবে দল চলছিল 2021 পর্যন্ত, যেভাবে দল চলছিল, অনেকেরই বক্তব্য, শিলিগুড়ির এক নেত্রীও সংবাদ মাধ্যমে বলছিলেন যে দল একরকম ভাবে চলছিল, 2021-এর পর থেকে দলটা কর্পোরেট স্টাইলে চলে যায়, বাকি নিচু তলার নেতা কাউন্সিলররা কিন্তু সবাই হয়ে গেছে কর্মী। অর্থাৎ শীর্ষে কেউ একজন বসে আছে, তিনি যা নির্দেশ দেবেন সেটাই চলবে, সেটাই শিরোধার্য। দলের কাছাকাছি যাওয়ার যোগ্যতা নেই, সেটাও কিন্তু কোনো এক কর্মচারীর মাধ্যমে তারা কথাবার্তা পৌঁছতে পারতেন, সরাসরি গিয়ে বলতে পারতেন না। মালদার দীর্ঘদিনের নেতা, যিনি কংগ্রেসটাও করেছেন দীর্ঘদিন ধরে, সেই কংগ্রেস নেতা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তিনি একটা সময় অধীর রঞ্জন চৌধুরী, প্রিয় রঞ্জন দাস মুন্সিদের সঙ্গে কংগ্রেস পার্টি করেছিলেন, পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূলের বিধায়ক হন, মন্ত্রীও হয়েছিলেন। সেই নেতাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলছেন। দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দেখিনি। প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধান রায়, তারপরে অজয় মুখার্জি, শুরু করে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি, এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না, কোনোদিন দেখিনি। না, এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি। শুধু কি অভিষেক দল ব্যানার্জি? একদম অভিষেক ব্যানার্জি।
কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। তারপরে তো মুখ্যমন্ত্রী এটাকে করেছে, সাপোর্ট করেছে। মুখ্যমন্ত্রীর সাপোর্ট, মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। কেন মানে তার তার তৈরি করা দল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দলের তো আরো তো শাখা সংগঠন বা আরো নেতা আরো ছিল, কিছু বলার নেই, তারাও খুব সতর্ক করে। আরো কিছু বলার নেই। শুনেছে মমতাদি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি, অনেক সময় মেসেজ করেছি, নেই। যা খুশি তাই করেছে। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। আমি মাল্লাই দেখেছি, কোনোদিন ঝান্ডা ধরলো না, কিছু করলো না, হঠাৎ করে এলো, তার একটা নমিনেশন পেয়ে গেল, এমএলএ দাঁড়িয়ে গেল, বিভিন্ন সুযোগ বেনিফিট দিয়ে যাচ্ছে। এটা আমাদের দলের পক্ষে খুব ক্ষতি হয়। এই যে হরিশ্চন্দ্র, যেটা যে কথা বলছিলেন, হরিশ্চন্দ্রপুরে যে এবারে দাঁড়িয়েছিল, গত বিধানসভায় দেখা গেছে সে বিজেপির হয়ে, এই কোনোদিনও পার্টি করেনি, কোনো ঝান্ডা ধরেনি, হঠাৎ করে সে ক্যান্ডিডেট হয়ে গেল। হ্যাঁ, গরিবের বন্ধু, নিক নেম দিয়েছে গরিবের বন্ধু। কি গরিবের বন্ধু? ওর থেকে তো বেশি আমরা করি মানুষের সাহায্য। কথা বলতে না, ভাষা জ্ঞান নাই, কিছু নেই, তাকে দিয়ে দিল। আরেকজন 84 বছর বয়স হয়ে গেছে, চলতে ফিরতে পারছে না, তাকে দিয়ে দিল। এরকম অনেকগুলো কেস আছে। এটা আপনার এটা এটা মুখ্যমন্ত্রী। তো মালদার এই নেতা অর্থাৎ কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলছেন। সিন্ডিকেট রাজ বলুন, কিংবা এই যে আইপ্যাকের মতন একটি সংস্থাকে দিয়ে কাজ করানো, এবং দল আইপ্যাক সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আইপ্যাকই সমস্ত সিদ্ধান্ত নিত, এবং আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগও অনেক ছিল যে নজরদারি চালানো, নেতাদের উপরে নজরদারি চালানো, তারা কি করছে না করছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেওয়া, এই কাজগুলো করতো। এবং কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, দলটাকে একেবারে সঁপে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে আর অপারেট করছিলেন না। একটা সময় এই দলটাকেই দেখতো সুব্রত বক্সী, তিনি জাস্ট রয়ে গেলেন। সুব্রত বক্সী তিনি রয়েছেন পদে, রাজ্য সভাপতি তিনি, বাট তার কোনো ভূমিকা ছিল না। সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেই সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয়। দেখুন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু শুভেন্দু অধিকারী দল ছাড়েন। শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেকের টাসেল, যেভাবে তাকে নিয়ে এসে দলের ক্ষমতায় বসানো হয়েছিল, সেটা পছন্দ ছিল না, নাপাসান ছিলেন শুভেন্দু অধিকারী। এবং সে কারণে শুভেন্দু অধিকারী দল ছেড়ে চলে যান, বিজেপিতে গিয়ে যোগদান করেন। তবে তার আগে তিনি কিন্তু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে চলে যান এবং দলটাও ছাড়েন। তো এহেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তৃণমূলের নেতারাই এখন কিন্তু হারার পরে তারা মুখ খুলছেন যে কি করতে হতো, কেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত পৌঁছতেন না, এবং চরম ঔদ্ধত্য। এর পাশাপাশি এই জাহাঙ্গীর খানদেরকে তুলে নিয়ে আসা, তাদেরকে দিয়ে যেভাবে গুন্ডাগিরি বা রাজনীতি বা তোলা আদায় করানো হতো, এবং পুরোটা যেভাবে কন্ট্রোল করা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা, তার কারণেই কিন্তু পার্টি হেরে গিয়েছে। মনোজ তিওয়ারি, তিনি প্রাক্তন ক্রিকেটার, তিনিও তৃণমূল ছেড়ে দিয়েছেন। এবার তাকে টিকিট দেয়নি। তিনি তখনই কিছু ইঙ্গিত করেছিলেন, বাট কিছু বলতে চাননি। এখন দাঁড়িয়ে তিনি বলছেন যে দলের টিকিট পেতে গিয়ে কোটি কোটি টাকা দিতে হয়েছে কাউকে কাউকে, এবং সে টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়েছে, টিকিট বিক্রি হয়েছে। এই অভিযোগ বিজেপির বিরুদ্ধেও আগে ছিল, এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও এই অভিযোগ এখন ধীরে ধীরে সামনে আসছে। ফলত মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ, যারা দলটা করেন না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাদের একটা ক্ষোভ তো ছিলই অনেক কিছু। চাকরি নেই, বা 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, অভয়া, কিংবা এত সমস্ত ইস্যুগুলো ছিল, দুর্নীতি ইস্যুগুলো ছিল, সেগুলো নিয়ে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিলই। পাড়ার ছোট বড় সেজ দাদাদের দাদাগিরি, ছোট ছোট কাউন্সিলরদের তাদের দাদাগিরি, বিধায়কদের থেকেও কাউন্সিলরদের পাওয়ার বেশি হয়ে যাওয়া, কারণ কে কত বেশি টাকা দিতে পারছে তার উপরও ডিপেন্ড করা, এই সমস্ত বিষয়গুলো তো ছিলই। তার পাশাপাশি ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্রমাগত দলের রাশটা চলে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাওয়া, যে কারণেই আজকে তৃণমূলের পতন বলে অনেকে মনে করছেন। এবং অনেকের কারণ শুধু রাজনৈতিক নেতারা নন, অনেকের মধ্যে কিন্তু তৃণমূলের একেবারে যারা আদি, যারা শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা
হ্যাঁ, এটা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেকে চোখের জল ফেলছেন। তার পরাজয়টা অনেকেই মেনে নিতে পারছেন না। কিন্তু এই জয় বা এই যে তার পরাজয়, তার জন্য দায়ী তারই ভাইপোকেই অনেকে করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ৩৪ বছরে বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন, তার যে এভাবে পতন হবে, এভাবে অবসান হবে তার যুগের, সেটা অনেকেই মেনে নিতে পারছেন না। এবং রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে এক্সপেকটেশন অনেক ছিল, কিছু পূরণ তিনি করতে পেরেছেন। মহিলাদেরকে তিনি নিঃসন্দেহে এই যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তিনি তুলে দিতে পেরেছিলেন, যেটার জন্য বহু মহিলা কিন্তু স্বনির্ভর হয়েছিলেন। অনেকে এটাকে ভাতা বলে, গালাগাল করে, পরবর্তীতে তারাই আবার টাকা দিতে চাইছে, সে সমস্ত বিষয় ঠিক আছে। বাট দিনের শেষে মহিলারাও কিন্তু চেয়েছিল যে তাদের নিরাপত্তা থাকুক, জব থাকুক, তার বাড়ির ছেলেটা বা শিক্ষিত মেয়েটা চাকরি পাক। হ্যাঁ, এটা ঠিক যে গোটা দেশে কত চাকরি আছে সেটা সবাই জানে। গোটা দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরের সর্বোচ্চ। কিন্তু রাজ্যবাসী বাকি স্টেট নিয়ে এতটা ভাবতে রাজি নন। তারা যেখানে রয়েছেন সেই জায়গাটা নিয়ে ভাবতে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে চাইছেন তারা। তাই হয়তো এইভাবে পরিসমাপ্তি ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এখন নতুন সরকারকে নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। শোনা যাচ্ছে হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবেন। ৯ তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ, যে শপথ গ্রহণে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ২৫শে বৈশাখ শপথ গ্রহণ অনুষ্ঠান একটা নতুন নির্দেশ করবে। নতুন সরকার নতুনভাবে পথ চলার কথা তারা বলবে। কারণ এই বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষী, বাঙালিকে পছন্দ করে না, বাঙালি মনীষীদেরকে চেনে না, তাদের নাম বিভ্রাট নিয়ে প্রচুর কথা হয়েছে। তো বিজেপিও সেটাকে কাটাতে চাইছে, সে কারণেই বোধহয় ২৫শে বৈশাখকে বেছে নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় যেভাবে দখলদারি চলছে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, সেটা নিয়ে কড়া বার্তা দিচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, শ্রমিক ভট্টাচার্য থেকে অন্যান্য নেতারা, জয়ী প্রার্থীরা। কিন্তু তাতে আদৌপে কতটা কাজ হবে না হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত বিজেপির এই যে একটা ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা, ক্ষমতায় আসার আগেই, ক্ষমতার সিংহাসনে বসার আগেই তাদের ভাবমূর্তি নিয়ে যাতে প্রশ্ন না উঠে যায়, সেটার দিকেও কিন্তু বিজেপি সদা সতর্ক নজর রাখছে। এখন দেখা যাক আগামী ২-৩ বছর ৫ বছর কেমন চলে এই সরকার, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা, বিজেপির কাছে কি কি প্রত্যাশা রয়েছে সেটা নিয়ে পরে একদিন নয় ভিডিও করা যাবে কোনো। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।